হ্যালো বন্ধুরা, আপনারা যদি মাকড়দহে মাকড়চণ্ডী মন্দিরে আসতে চান, তাহলে আপনারা হাওড়া থেকে আমতার লোকাল ধরে সোজা চলে আসতে পারবেন মাকড়দহ স্টেশন। মাকড়দহ স্টেশন আসার পর আপনার বাইরে থেকে টোটো কিংবা অটো পাবেন, 10 টাকা ভাড়া নেবে, মাকড়দহ স্টেশনে আপনাকে পৌঁছে দেবে। হাওড়া থেকে 20 কিলোমিটার রাস্তা আছে এই মাকড়দহ স্টেশন, এবং সময় লাগবে প্রায় 50 মিনিট মতো। আমি এখন হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গেছি। এখন আমি স্টেশনের ভেতরে যাব। ভেতরে যাওয়ার পর টিকিট কেটে তারপরে দেখে নেব কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। হ্যাঁ, 18 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন ঢুকছে। ট্রেন ঢুকছে আমতা লোকাল। ট্রেনে বসে পড়েছি, জায়গা পেয়ে গেছি। 8টা 40-এ ট্রেন ছাড়বে। ঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে মাকড়দহ স্টেশন পৌঁছাতে 9খানা স্টেশন পড়বে, আর 20 কিলোমিটার রাস্তা। হাওড়া থেকে ট্রেন ভাড়া হচ্ছে 10 টাকা। পৌঁছে গেলাম মাকড়দহ স্টেশন। ট্রেনটা সামনের দিকে যাচ্ছে, আপনারাও সামনের দিকে যাবেন। এই সেটের পাশে বাইরে বেরোবার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে একদম মেন রোডে চলে যাবেন। ওখানে আপনারা টোটো গাড়ি পাবেন, 10 টাকা নেবে। মাকড়চণ্ডী মন্দির বললে আপনাকে নামিয়ে দেবে। আমি এখন পৌঁছে গেলাম মাকড়দহ স্টেশন। ঠিক দেখাচ্ছি কোন জায়গা দিয়ে যেতে হবে। এই যে জায়গাটা দেখাচ্ছি, এখানে এইটা জায়গা আছে, নামার জায়গা আছে। এখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে টোটো পাবো, সেই টোটো করে যেতে হবে। স্টেশন থেকে হেঁটে যাওয়া যায়। মেন রোডে উঠতে আপনার টাইম লাগবে প্রায় 3-4 মিনিট। তারপরে মেন রোডে ওঠার পর আপনি সোজা চলে যাবেন বাঁদিক ধরে, পেট্রোল পাম্প পড়বে, তারপরেই পড়বে মাকড়চণ্ডী মন্দির। আমি দেখাচ্ছি আপনাদের। আপনার টোটোও যেতে পারেন, 10 টাকা ভাড়া নেবে। এই মন্দিরে ঢোকার জন্য 3টে গেট আপনারা পাবেন। একটা এই বাজার সংলগ্ন যে গেটটা রয়েছে, ওখানে একটা বাজার বসে, সেই বাজারের ভিতর থেকে আপনি এইখানে এই সামনে দিয়ে আসতে পারবেন। তার পাশেও রয়েছে বাজারের বাদিক দিয়ে গেলে পরে ওখানেও একটা এরকম গেট রয়েছে। পরপর 3খানা গেট রয়েছে। কিন্তু হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ডোমজুড়ে মাকড়দহ
যে মাকড়চণ্ডী মন্দির আছে সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর আমি এখানে যিনি সেবায়ত আছেন তাকে পেয়ে গেছি, এই মন্দির সম্বন্ধে তিনি দু চার কথা বলবেন, আপনারা শুনেন। ভারতবর্ষের মধ্যে প্রথম আসে গঙ্গা, প্রথম আসে সরস্বতী, তারপর আসে গঙ্গা। এই সরস্বতী নদীর তটে কাব্যমঙ্গলে মঙ্গল গীতে এর উল্লেখ আছে। শ্রীমন্ত সদাগর নামে এক বাণিক এইখানে বাণিজ্য করতে যাচ্ছে। এই সরস্বতী নদী এক সময় কাশির সঙ্গে যোগাযোগ ছিল। পরিবর্তনশীল জগৎ, এখন সব কিছুই পরিবর্তন হয়। সেই সরস্বতী নদীতে এখন পুকুরে পরিণত হয়েছে। এই সরস্বতী নদী তটে বিরাট বড় শিলাখণ্ড ছিলেন 10 ফুটের ওপর। সেই শিলাখণ্ড শ্রীমন্ত সদাগরকে স্বপ্নাদেশ দিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন, একটা ব্রাহ্মণ নিযুক্ত করলেন। এটা প্রায় 5000 বছর আগেকার কথা বলছি, আমার শোনা কথা। তারপর 200 বছর আগে রামকান্ত কুন্ডী চৌধুরী এই মন্দিরটা করেন। তিনি অন্ধ ছিলেন, স্বপ্নাদেশে এই মন্দিরটা তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন এত বড় গাঁথুনি, এগুলো সব তখনকার দিনে কালার গাঁথুনি আর চুন শুকে যে তৈরি। চাষটি বিড়লা কোম্পানির চাষটি এইটা স্বপ্নাদেশ সংস্কার করে। মায়ের বিশাল ব্যাপার, মা অনেক হয়েছিলেন। বর্ধমান রাজা এখানে বলেছিলেন একটা পঞ্চমুখী ফুলকে জাগ্রত করতে পারলে তাকে দান দেব। এটা হচ্ছে সেই সময়। তার নাম ছিল জনার্দন চট্টোপাধ্যায়। সেই জনার্দন চট্টোপাধ্যায় ফুলটাকে মন্ত্রের দ্বারা জাগ্রত করেছিল। ভগবান মির্জির জ্বালা, মির্জি এবড়ো খেবড়ো, কিন্তু যে দিক দিয়ে খাও সেদিক দিয়েই মিষ্টি লাগে। তারপর যখন তিনি গেলেন উড়িষ্যায় গেলেন, তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল, একই রাজ্য ছিল, এখন খন্ড খন্ড হয়ে গেছে। তখন করলেন কি, তাকে দান গ্রহণ করেছেন বলে তাকে আর তেজ্যপুত্র করে দেওয়া হলো। তখনকার নিয়ম ছিল, সতীদাহ প্রথা ছিল, তেজ্যপুত্র ছিল। তেজ্যপুত্র করে দেওয়ার পর এখানে ফিরে এসে বর্ধমান রাজাকে বললেন, আদুর রাজবাড়ি থেকে এই 300 বিঘে সম্পত্তি তাকে দান করেছিল। তার 4টে ছেলে ছিল, একটা হচ্ছে বড়, একটা মেজ, একটা সেজ, একটা ছোট। এইখানে সেই পালাটা করতে কালাক্রমে করতে 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 এখন কারোর 5 বছর, কারোর 10 বছর অন্তর পালা হয়, একদিন হয়, এরকম হয়। তারপরে এই মাকে পুজো করতেন, তার নাম ছিল জনার্দন চট্টোপাধ্যায়। মানুষের যখন বয়স বাড়ে, বৃদ্ধ হয়, তখন সে মই উঠতে পারে না, মই লাগে টান করানো হতো। কি মায়ের কাছে কাঁদতেন, বলতেন, মা তুমি এত উঁচু, তোমায় পুজো করতে ঠিক মতন পারছি না, টান করাতে পারছি না, মালা পরাতে পারছি না। যাই হোক, ভক্তের ভগবান তিনি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছেন দেখে তিনি তত্তর করে মই থেকে নেমে জাগতে ধরে ফেলেন। তার মায়ের দেহটা নিচে আছে, গলাটাকে জাগতে ধরেছেন বলে সেই মা ওই গলা পর্যন্তই রয়ে গেছে, মানে তোকে স্বপ্নে নামতে বলেছিল। এই বলার পর যখন করলেন কি, ওই অর্ধেকটা রেখেই পুজো আরম্ভ হল। এখানে পঞ্চম দোল হয়। যে সময় এই মন্দির তৈরি হয়, তৈরি হওয়ার পর রং খেলার 5 দিন পর মায়ের রক্ষাধিক লোক খায়,
অন্য ক্ষেত্রে হয়, চাঁচর হয়, বাজি পোড়ানো হয়, বেশ জোর হয় এবং 15-16 দিন মেলা থাকে। এই মেলার যখন যখন করলেন কি, এই মন্দির তখন মায়ের তৈরি হলো, তিনি এলেন। তখনকার দিনে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এসব ছিল, তখন তো আর এই ছিল না। এসে যখন মন্দির দেখলেন, তিনি দৃষ্টি ফিরে পেলেন, চোখে দেখতে পেলেন মা চণ্ডীকে, প্রণাম করলেন। এখানে রক্ষাকালী পুজো দিনের বেলা হয়, শাস্ত্র বিধি অনুযায়ী রক্ষাকালী পুজো রাত্রিরে নিয়ম। এখানে এত বাঘ, ভল্লুকের, হিংস্র জন্তু জানোয়ারের এত ভয় ছিল, তখন রাত্রিরে কেউ আসতে পারতো না। কালক্রমে এর নিচে গিয়ে মন্দিরে দেখছেন পলি পড়ে পড়ে 7টা এর মতো সিঁড়ি দেখতে পাওয়া যায়, সেই পলি পড়ে পড়ে সমান হয়ে গেছে। সেই উঠে যখন পুজো করতেন, মায়ের ভোগ 3-4 বার পুজো হয়। ভোর 4টে থেকে 6টা পর্যন্ত পুজো হয়, সেটাকে বলা হয় মঙ্গল আরতি। মাকে টান টান করে নতুন বস্ত্র পরিধান করে পুজো হয়। তারপর 9টায় পুজো হয়, ঠিক টাইম ঘড়ি অনুযায়ী সেইখানে পুজোর নিয়মও তাই। তারপর 12টায় ভোগ হবে আর 8টায় আরতি হবে। আর অকেশানে যেদিন মায়ের দুর্গা পুজো হয়, রক্ষাকালী পুজো হয়, এবার নানা রকম পুজো হয়, প্রত্যেকটা পুজোই মায়ের কাছে হয়। চণ্ডী তো, এই যে দুর্গার কৌশিক ধ্যানে পুজো হয়, কৌশিক ধ্যানে পুজো হয় এখানে মায়ের। যাই হোক, মা পুজো হতে বহু লোক খায়, বিরাট কড়া আছে। মাস চাঁচর দিন 300 থেকে 400 ভরি সোনা গয়না পড়ে, লকার থেকে আনা হয়, আবার তারপরের দিন লকারে দিয়ে আসা হয়। এখন যেটা পড়ে আছে দুটো, তাহলে টিপতে আছে সোনার মায়ের। এইভাবে মায়ের সেবা হয়। তারপর আমার নাম কালীকৃষ্ণ চট্টোপাধ্যায়, আমার পিতার নাম ঈশ্বর বিশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি বাংলা 1380 জ্যৈষ্ঠ মাস সোমবার থেকে এখানে পুজো আরম্ভ করি। আজকে হচ্ছে 1433 আষাঢ় মাস। আপনি আজকে ধরেছেন আষাঢ় মাস, 13ই আষাঢ়। আমি এই পুজো করছি এখানে 53 বছর পুজো করছি মায়ের। 53 বছর একভাবে আমি অন্য কিছু করিনি, এক মায়ের পুরোহিতেই হয়ে চলে। এখানে বলি, এত অলৌকিক ব্যাপার কল্পনা করতে পারবেন না। এই সামনে পৌষ মাস, ইংরেজি ডিসেম্বর মাস, তখন এক ভদ্রলোক কদমতলা থেকে এলেন গাড়ি করে, 3-4টে গাড়ি নিয়েছে। তিনি এখন ডাক্তার, আমার খেয়াল পড়ছে না। তিনি আমাকে বলছেন, ঠাকুরমশাই 8টা বাজে, তখন এখানে 8টা বাজে, আপনি এই শালটা পরিয়ে দিন, মায়ের ফুটো হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমাকে মা স্বপ্ন দিয়েছে। আমি বলি, বাবা, আমি কালকে পরিয়ে দিচ্ছি নতুন শাল, একদম দিয়ে গেছে, কমিটি থেকে দিয়ে, কমিটি থেকে শাল যা পরার কাপড় টাপড় ওনারা দেন, আবার নতুন হলে দিয়ে দেওয়া হয়। যে শালটা তো নতুন কালকে পরালো, বলে আপনি একটু দয়া করে খুলে দেখুন না। আমি খুলে দেখি এরকম ইঁদুরে বড় বড় গর্ত দেবে। এটা একটু বাক্য মানে অতীত, এই যে ভাষা দিয়ে বোঝানো যায় না। এগুলো মাকে যা আপনি চিন্তা করবেন, এ কাজ করবেন, তিনি মা তার মঙ্গল করে। আমার ফোন নম্বর হচ্ছে 9830554366। এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে, সকালে ভোগের ব্যবস্থা আছে প্রত্যেক দিন। নিরামিষ ভোগ নেয় এখন বর্তমানে, আগে 20 টাকা ছিল, এখন 80 টাকা হয়েছে। 10 বছর 20 বছর আগে 20 টাকা 10 টাকা ছিল।
এখন 80 টাকা করে নেওয়া হচ্ছে বাজার অনুপাতে। আর নিরামিষ মাছ দিয়ে খেলে 100 টাকা নেওয়া হয়। আর কি জানার আছে? ঠিক আছে। আপনারা এইখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে পারবেন। মাকড়চণ্ডী মন্দিরে ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে। একদিন আগে আপনাদের জানাতে হবে অফিসে ফোন করে, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা করবে। নিরামিষ ভোগের জন্যে 80 টাকা নেয়, এবং যদি আমিষ খান মাছ, তাহলে কিন্তু 100 টাকা নেবে। এই মাকড়চণ্ডী মন্দিরে অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিশেষ পুজোর জন্যে আপনারা চণ্ডী সেবায় যে সংঘ আছে অফিস, সেই অফিসে যোগাযোগ করতে পারেন। আমি অফিসের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই আমার ভিডিওতে থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎসব হয়ে থাকে, যেমন পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ফলহারিণী কালী পুজো, রথযাত্রা, বিপত্তারিণী, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, শিবরাত্রি, পঞ্চম দোল, এই সমস্ত উৎসবগুলো এই মন্দিরে হয়ে থাকে। মায়ের মন্দিরের ঠিক সামনের দিকেই রয়েছে এই নাট মন্দির। এখানে কল থেকে শুরু করে বাথরুম সমস্ত কিছুই রয়েছে এই মন্দিরে। আপনারা যদি আসেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শান্ত পরিবেশ, খুবই সুন্দর জায়গা। এই মায়ের মন্দির অনেক দূর দূর থেকে মানুষজন আসেন এই মায়ের মন্দির দর্শন করার জন্য। ভেতরে গাছের সমারোহ রয়েছে, সাইডে দেখুন গাছগুলো রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে বড় একটা কড়াই দেখতে পাচ্ছেন রাখা আছে। যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই কড়াই ব্যবহার করা হয়, খুবই বড়। আর পাশ দিয়ে দেখুন মন্দিরের পিছনেই রয়েছে সরস্বতী নদী। এখন সেই সরস্বতী নদী শুকিয়ে সে ছোটো একটা পুকুরের আকার ধারণ করে রয়েছে। এখানে রয়েছে বাবা ভৈরবের মন্দির, শিব মন্দির।